ডাইভারশনটা দেওয়ার আমি কোনো মানি বুঝি না। একটা মুমূর্ষু রোগী নিয়ে যদি আপনি এখানে দাঁড়ান, এই লোক কি আপনি বাঁচাইতে পারবেন? ঢাকার যানজট কমাতে সড়কে ৬৯টির নতুন ডাইভারশন। ঘুরতি পথে গন্তব্যে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা যত্রতত্র পার্কিং আর রিকশা চলাচল নিয়ন্ত্রণে এলে মিলবে সুফল, বলছে ডিএমপি। প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচি বিকেল পর্যন্ত স্থগিত। জনদুর্ভোগ এড়াতে ব্লকেট না করার সিদ্ধান্ত। আজ সব পক্ষের সঙ্গে ফের আলোচনায় বসবে সরকার। আজ জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেবে ইসি। ৫ অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণ নিয়ে শুনানি শেষ। শিগগিরই পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত। কবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের ৩য় টার্মিনাল? জানে না সিভিল এভিয়েশন। শুরু হচ্ছে জাইকার ঋণ পরিশোধ। ক্ষতি এড়াতে দ্রুত চালুর পরামর্শ। কষ্ট লাগে কি কারে বলবেন, আর আমি কারে বলবো না। যারা প্রকৃত জেলে তাদের যেন খুব তাড়াতাড়ি কাটটা হয়। মাথায় ঋণের বোঝা, মাছ ধরা বন্ধ। নিষেধাজ্ঞা শেষ হতে চললেও সহায়তার চাল পাননি সুন্দরবনের জেলেরা। তালিকা না পাওয়ার পাল্টাপাল্টি অজুহাত মৎস্য ও বন বিভাগের। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। ঢাকা শহরের যানজট কমাতে ২ সিটি কর্পোরেশনে গত ৬ মাসে ৬৯টি নতুন ডাইভারশন চালু করেছে ডিএমপি। এ পদ্ধতিতে জনমনে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন যানজট নিরসনের সহায়ক, আবার কেউ বলছেন পরিস্থিতি আরও জটিল করেছে। ট্রাফিক পুলিশ বলছে যত্রতত্র পার্কিং আর মূল সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণে এলে ডাইভারশনের সুফল মিলবে। এদিকে সড়কের অবকাঠামো ঠিক করে এসব পরিকল্পনা বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞের। অরূপ দত্ত ও মোবারক শুভর ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন। ঢাকা শহরের চিরচেনা যানজট কমাতে ডিএমপি সম্প্রতি চালু করেছে নতুন ডাইভারশন পদ্ধতি। তবে এর কার্যকারিতা নিয়ে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারো মতে এটি যানজট নিরসনের সহায়ক, আবার কেউ বলছেন পরিস্থিতি আরও জটিল হয়েছে। ২ সিটি কর্পোরেশন এলাকায় বিগত ৬ মাসে ৬৯টি নতুন ডাইভারশন পদ্ধতি চালু করেছে ডিএমপি। মোহাম্মদপুর, আগারগাঁও এদিকে মনে হয় সুবিধা হচ্ছে যাত্রীদের জন্য। এখানে আমাদেরকে আরো ভোগান্তির বেশি হচ্ছে। যানজটও কমে গেছে, ঠিক আছে, আর গাড়িটাও ওই সাথে ঘুরে আসে দিকে আরো ভালো হয়েছে। আগের তুলনায় এখনো ওই রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আধা ঘন্টা কমসে কম ৪৫ মিনিট বসে থাকা লাগতেছে জ্যামের কারণে। গাড়িটা ইউটার্ন নিয়ে আসতেছে, সেজন্য আগের থেকে অনেক পরিবর্তন আসছে। ইউটার্নটা বন্ধ করে দিয়েছে, খুবই ভালো হয়েছে। সব গাড়ি ঘুরা, যে সোজা যাবে যাবে, যে বামে যাবে যাবে। ঘুরে আইসা আমার 1 ঘন্টা জ্যামে পড়তে হলো। ওইখানেও সিগন্যাল, এখানেও সিগন্যাল, তাহলে আমার লাভটা কি? মগবাজার এলাকায় ডাইভারশনের দুর্ভোগ আরও বাড়ার অভিযোগ পথচারীদের। ৪০ মিনিটের আগে একটা সিগন্যাল যেতে পারতেছে না। তাহলে ভাই এটা বুঝেন, একটা মুমূর্ষু রোগী নিয়ে যদি আপনি এখানে দাঁড়ান, এই লোক কি আপনি বাঁচাইতে পারবেন? এই ডাইভারশনটা দেওয়ার আমি কোনো মানি বুঝি না। তবে ট্রাফিক সদস্যদের দাবি আগের চেয়ে কমেছে যানজট। যত্রতত্র পার্কিং ও অবাধে রিকশা চলাচল বন্ধ হলে পুরোপুরি সুফল মিলবে। আগে যেমন ওখানে সিগন্যালে পড়তে হইতো, এখন সিগন্যালে তাদেরকে পড়তে হয় না। কত সব ঝামেলা তো নেই, অটো রিকশা এইগুলোই টাকা খাবে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলছেন, যেসব জায়গায় সমস্যা হচ্ছে তা শনাক্ত করে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে সমাধান করা হবে। যে কটা পয়েন্টে করা হয়েছে প্রত্যেকটা পয়েন্টেই ট্রাফিক ব্যবস্থা উন্নত হয়েছে। 2-1টা পয়েন্টে অসুবিধা হতে পারে, ওই ক্রসিংয়ে না নেমে একটু আগে পরে নামা, বা ওই ক্রসিংয়ে গাড়ি পার্ক না করা, বা ওখানে রিক্সা না নিয়ে যাওয়া। লোকবল বাড়ায় হলে ওই জায়গাগুলো আমরা স্মুথ রাখবো। সড়কের অবকাঠামো ঠিক করেই এমন পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক। ওভার স্যাচুরেটেড কন্ডিশন যেটা ঢাকার মধ্যে প্রিভেল করে, তখন এগুলি হিতে বিপরীত হয়। কারণ ডাইভার্ট করলাম, ওখানেও গাড়ি আছে, এখানকার গাড়িও যাবে, সেই পরিমাণ অবকাঠামো কিন্তু ঢাকায় পরিকল্পিত নাই। যানজট নিরসনে ডিএমপির ডাইভারশন পদ্ধতিতে অনেকেই সোজা যেতে না পেরে ঘুরে আসায় ক্ষোভ প্রকাশ করছেন। তবে ট্রাফিক বলছে বাম পাশের লেনে আগে সব রুটের গাড়ি সিগন্যালে আটকে থাকতো, কিন্তু এখন বাম পাশের লেনের গাড়িগুলো যারা ডান পাশে যাবে শুধু তাদেরকেই ঘুরে আসতে হচ্ছে। বাকি বাম এবং সোজা রুটের গাড়িগুলো কিন্তু যার যার গন্তব্যে অবাধে যেতে পারছে। যানজট নিরসনে ডাইভারশন পদ্ধতি ঢাকা ট্রাফিকে নতুন এক পরীক্ষা। এখন দেখার বিষয় এই উদ্যোগ সমাধান দিতে পারে কতটা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচিতে
পুলিশি বাধায় রণক্ষেত্রে পরিণত হয় ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের এক পর্যায়ে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি জলকামান ব্যবহার করে পুলিশ। এতে আহত হন অর্ধশত। উদ্ভূত পরিস্থিতিতে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার। এরপরেই বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কর্মসূচি স্থগিত করে ব্লকেট প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। এদিকে সমস্যা সমাধানে আবারও সব পক্ষের সঙ্গে আলোচনায় বসবে সরকার। টিয়ার সেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দ, থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া। প্রকৌশল শিক্ষার্থীদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশ বাধা দিলে রণক্ষেত্র পরিণত হয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও শাহবাগ এলাকা। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জল কামানও ব্যবহার করে পুলিশ। সংঘর্ষে আহত হন অর্ধশত শিক্ষার্থী এবং কয়েকজন পুলিশ সদস্য। ঘটনার জন্য একে অপরকে দায়ী করেন। আমরা তো শান্তিপূর্ণভাবে বসছিলাম না, মাঝখানে কতবার আমাদের সাউন্ড গ্রেনেড মারা হয়েছে। পুলিশ আমাদের নিরস্ত্র বুয়েটের শান্তিপ্রিয় বুয়েট সকল প্রকৌশলীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। তারা প্রচুর ইট মারছে, আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল, এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেপেলে কিন্তু এখন গুরুতর আহত। শিক্ষার্থীদের উপর হামলার বিচার, প্রকৌশল ইস্যুতে গঠিত কমিটি বাতিল এবং পূর্বের দাবি মেনে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আবারও শাহবাগ ব্লকেট করেন প্রকৌশল শিক্ষার্থীরা। আন্দোলনে সংহতি জানিয়ে বুয়েট উপাচার্য বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের হামলা মেনে নেওয়া যায় না। নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে, তাদের শাস্তির ব্যবস্থা করেন। সংকট সমাধানে বুধবার সন্ধ্যায় রেল ভবনে 11 সদস্যের ছাত্র প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন সড়ক পরিবহন উপদেষ্টা ফজলুল কবির খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা। 1 ঘন্টার আলোচনা শেষ হয় ফলাফলহীন। ফজলুল কবির জানান, উদ্ভূত পরিস্থিতি সমাধানে বৃহস্পতিবার আবারও সব অংশীজনদের নিয়ে বৈঠক হবে। এলজিডি, তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট কিংবা এই যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান সাহেব আছে, এখানে আছেন, রেলওয়ের ডিজি আছেন, ওনারা সঙ্গে বসবো। তো এইটার সঙ্গে বসবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব। এর কিছুক্ষণ পরেই শাহবাগে এসে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন ডিএমপি কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। দাবি আদায়ে অনড় অবস্থানের কথা জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেল 5টায় পূর্ণাঙ্গ কর্মসূচির ঘোষণার কথা জানান। জনদুর্ভোগ এড়াতে শাহবাগ ব্লকেট না করার সিদ্ধান্ত জানান তারা। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা জনদুর্ভোগপূর্ণ কোনো কর্মসূচিতে ইমিডিয়েটলি যাব না। আজকের এই শাহবাগে অবস্থান এবং আমাদের উপর যে নির্যাতন, আমাদের উপর যে আক্রমণ, পুলিশের নির্লিপ্ত আক্রমণ করা হয়েছে, এর দায়ভার কিন্তু ডিসি মাসুদের উপর বর্তায়। আন্দোলনে বুয়েট, রুয়েট, চুয়েট ও কুয়েটের শিক্ষার্থী ও বিভিন্ন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরাও অংশ নেন। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বুয়েট শিক্ষকরাও। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে ইসি। প্রকাশ করা হতে পারে আজ। এদিকে সংসদীয় আসনের খসড়া সীমানা নির্ধারণে দাবি আপত্তি নিয়ে 4 দিন শুনানির শেষ হয়েছে। শিগগিরই পর্যালোচনা করে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করবে ইসি। সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে নির্বাচন কমিশনে দাবি ও আপত্তির উপর শেষ দিনের শুনানি ছিল বুধবার সকালে। প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন সহ 4 কমিশনারের উপস্থিতিতে 5 অঞ্চলের 18টি সংসদীয় আসনের বিপরীতে 262টি দাবি আপত্তির শুনানি শেষ করে নির্বাচন কমিশন। আমার বেড়া উপজেলা আমি বলতে চাই, এটাকে যদি প্রশাসনিকভাবে এর অখণ্ডতা মেনটেন না করা হয় তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে। আমি ভোটার হচ্ছি পঞ্চগড় 1-এর, কিন্তু আমি বাস করছি পঞ্চগড় 2-এ। সেক্ষেত্রে পঞ্চগড় 1-এর এমপি কোনোদিনই এসে আমার এলাকার উন্নয়ন করে না। রোববার থেকে শুরু হওয়া টানা 4 দিন ধরে 84 আসনের বিপরীতে 1893টি দাবি আপত্তির শুনানি শেষ করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। আমরা আগে যে ছিলাম ফরিদপুর 4, সদরপুর 4 ভদ্রসন এবং ভাঙ্গা 5, ওটাই থাকবে এই সাবমিশন আমাদের। কারণ হলো আমাদের 7টা ইউনিয়ন হলো যে পদ্মার ওপার আর এর ওপার। শুনানি শেষে সংবাদ সম্মেলন করে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আপত্তি এবং সুপারিশের সংখ্যা হচ্ছে 1893, 33টা জেলার
84টা আসন সম্পর্কিত মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার আসন্ন নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসি। আগামীকালকে ইনশাআল্লাহ আরো ভালো কিছু আরো বাড়তি কিছু তথ্য দিব। সাধারণত ভোটার তালিকা, নির্বাচনী আইনের সংস্কার, দল ও অংশীজনের সঙ্গে সংলাপ, সীমানা নির্ধারণ, দল নিবন্ধন, সরঞ্জাম কেনাকাটা, প্রশিক্ষণ, মুদ্রণ, আইনশৃঙ্খলা সভা, নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে সভা সহ তফসিলের আগে পরে প্রস্তুতির তালিকা রয়েছে রোডম্যাপে। এবার ফ্রান্স, বাহরাইন, সিঙ্গাপুর এবং স্পেনের প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার সম্মতি পেল ইসি। এ নিয়ে 19টি দেশে প্রবাসীদের ভোটার হওয়া সহজ হলো। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলায় সাক্ষ্য গ্রহণ আজ সকালে ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে এই মামলায় আদালতে সাক্ষ্য দেন মামলার বাদী ও দুদকের 3 কর্মকর্তা। তারা জানান, শেখ রেহানার রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও আজমিনা সিদ্দিককে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের জন্য তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর চাপ প্রয়োগ করেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। পরে নিয়ম বহির্ভূতভাবে তাদের জন্য রাজুকের 30 কাঠা প্লট বরাদ্দের ব্যবস্থা করেন শেখ হাসিনা। সকালের সময় আরও থাকছে, চোখের সামনে বিলীন বসতভিটা ফসলি জমি, মধুমতি নবগঙ্গার ভাঙনের কবলে নড়াইলের অর্ধশত গ্রাম, টেকসই বাঁধ নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে জমা। জাইকার দেয়া ঋণ পরিশোধের মেয়াদ শুরু হলেও শাহজালাল বিমানবন্দরের 3য় টার্মিনাল চালুই করতে পারছে না সরকার। উন্নত মানের সেবা শুধু নয়, আয়ের জন্য হলেও দ্রুত এই টার্মিনালের কার্যক্রম শুরুর পরামর্শ খাত সংশ্লিষ্টদের। সেবা প্রত্যাশীরা মনে করেন, টার্মিনালটি চালু হলে বিশ্ব পরিমণ্ডলে বাড়বে সুনাম, ভোগান্তি কমবে সব ক্ষেত্রে। এ বিষয়ে নির্ধারিত কোনো সময় জানাতে পারেনি সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। চলতি বছর শেষেও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চালু হওয়া নিয়ে তৈরি হয়েছে হতাশা। নান্দনিক ও আধুনিক সুবিধাযুক্ত এ টার্মিনাল সেবার লক্ষ্যে প্রাথমিকভাবে সফট ওপেনিং করা হয় 2023 সালের অক্টোবরে। আশ্বাস দেওয়া হয় 1 বছর পরই 2024 সালের অক্টোবরেই অপারেশনে যাবে টার্মিনালটি। কিন্তু প্রায় 2 বছর পার হতে চললেও চালু করার কোনো প্রস্তুতি নেই কর্তৃপক্ষের। অপেক্ষার পালা কবে শেষ হবে প্রশ্ন বিমানবন্দর ব্যবহারকারীদের। যাত্রীর চাপ অনেক বেশি, বা বিদেশ থেকেও এখন বড় বড় ইনভেস্টররা আসতেছে, কিন্তু আসলে এয়ারপোর্ট হিসাবে ফেসিলিটি দিতে পারতেছে না। এই কারণে 3rd টার্মিনাল যত দ্রুত সম্ভব এটা চালু করা উচিত। আমাদের কষ্ট দূর হলে আপনাদের দ্বারাই দূর হবে। ট্যুরিস্টদের জন্য ফেয়ারটা অ্যাটলিস্ট আপনার 30-40% কমে যাবে। সেক্ষেত্রে আপনার বিনিয়োগ যেমন বাংলাদেশে বৃদ্ধি পাবে, আপনি মানুষজনের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ তৈরি করে দিলেন। এদিকে টার্মিনালটি নির্মাণে এখন পর্যন্ত ব্যয় 21,300 কোটি টাকা। এর মধ্যে জাইকার দেয়া 16,000 কোটি টাকার ঋণ সহায়তার কিস্তি শুরু হওয়ার কথা ছিল 24 অক্টোবর থেকেই। দ্বিপাক্ষিক আলোচনার পরিপ্রেক্ষিতে কিস্তি পরিশোধ 1 বছর পিছিয়ে দেয়া হলেও চলতি বছরেও টার্মিনালটি চালু হওয়া নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। গত প্রায় 1 বছরের উপরে শুনছি আমরা জাপানিজ কনসোর্টিয়ামকে তারা এটা মেইনটেনেন্সের জন্য দেওয়া হবে। যদি আমার অপারেটিং কোম্পানি যদি এখন ঠিক না হয়ে থাকে, তাহলে তারা এসে তারা কিভাবে অপারেশন করবে না করবে তাদেরকেও তো সুযোগ দিতে হবে। এটা চালু করতেই হবে, কারণ এটার ঋণ শোধ করতে হবে। এটা যদি অপারেট করা না যায় তাহলে টাকাটা কোত্থেকে আসবে? এভিয়েশন সংশ্লিষ্টদের উদ্বেগ বাড়লেও নতুন টার্মিনাল কবে চালু হবে তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ জানাতে পারেনি সিভিল এভিয়েশন। মন্ত্রণালয় চাচ্ছে যত দ্রুত সম্ভব নিয়মের মধ্যে থেকে জিনিসটা আমরা বুঝে নিয়ে যেন আপনার অপারেশনাল মেইনটেন্সে যেতে পারি। সে মন্ত্রণালয় আর্নেস্টলি এবং আমরা আর্নেস্টলি আমরা চেষ্টা করছি, বাট স্পেসিফিক ডেট যদি বলেন সেই স্পেসিফিক ডেটটা দেওয়া আমরা ডিফিকাল্ট হবে। তথ্য বলছে 3য় টার্মিনাল পরিচালনায় জাপানিজ কনসোর্টিয়ামের সঙ্গে সিভিল এভিয়েশনের দ্বিপাক্ষিক চুক্তি, প্রায় 6,000 জনবল নিয়োগ ও প্রশিক্ষণ, মেশিন টু মেশিন ক্যালিব্রেশন, পরীক্ষা নিরীক্ষা, গ্রাউন্ড সার্ভিস সহ বিভিন্ন বিষয় চূড়ান্ত না হওয়ায় চালুর সিদ্ধান্তে যেতে পারছে না সিভিল এভিয়েশন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বন্যপ্রাণী এবং নদী খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় সুন্দরবনে পর্যটক প্রবেশ সহ নদী খালে মাছ ও কাঁকড়া ধরায় চলছে নিষেধাজ্ঞা। 1 জুন থেকে শুরু হওয়া নিষেধাজ্ঞা শেষ হবে 31 আগস্ট পর্যন্ত। তবে নিষেধাজ্ঞা শেষ হতে চললেও সহায়তার চাল পাননি জেলেরা। তালিকা না পাওয়ার পাল্টাপাল্টি অজুহাত মৎস্য ও বন বিভাগের। তানজিম আহমেদের রিপোর্টে বিস্তারিত।
নদীর কিনারে ঢেউয়ের তালে দুলছে নৌকা, ওপারে সুন্দরবন। নৌকায় নদী পাড়ি দিয়ে এই বন থেকেই মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ হয় উপকূলের হাজারো জেলে পরিবারের। 1 জুন থেকে 3 মাসের জন্য সুন্দরবনের নদী খালে বন্ধ মাছ ও কাঁকড়া আহরণ। বন্ধের 3 মাস কর্মহীন বনজীবীদের পর্যায়ক্রমে 120 কেজি করে চাল দেওয়ার কথা। তবে নিষেধাজ্ঞা প্রায় শেষ হলেও কোনো সহায়তা পাননি তারা। এতে অবরোধকালীন সময়ে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা। বেসরকারি উন্নয়ন সংস্থা বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে মেটাচ্ছেন পরিবারের চাহিদা। যখন ওই জাল ধরাটা বন্ধ হয়ে যায়, মাছ ধরাটা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে গেলে তখন যদি সেই চাল ওই একদিন না, যদি আপনি 10 দিন পরেও যে চালটা দিন, সেই জালের জন্য ক্ষতি। কষ্ট লাগে কি কারে বলবেন, আর আমি কারে বলবো না। যারা প্রকৃত জেলে তাদের যেন খুব তাড়াতাড়ি কাটটা হয়। বন বিভাগ এবং মৎস্য বিভাগের আমলাতান্ত্রিক জটিলতার কারণে এই ভাতা পেতে দেরি হচ্ছে এবং এখনো এই বনজীবীদেরকে ভাতার আওতায় আনা হয়নি। 2023 সালের শেষের দিকে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার 18,400 জন জেলের তালিকা করে নিবন্ধন এবং সহযোগিতার আওতায় আনার জন্য মৎস্য অধিদপ্তরে প্রেরণের কথা জানায় বন বিভাগ। তবে স্থানীয় মৎস্য অধিদপ্তর বলছে জেলেদের পূর্ণাঙ্গ কোনো তালিকা পায়নি তারা। ফলে বিষয়টি এখন পর্যন্ত মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের মধ্যে চিঠি চালাচালি পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে। আমাদের যে সুন্দরবন ডুয়েলার্স যে জেলেরা, তাদের সাথে সমুদ্রগামী জেলেদের দ্বৈততা পরিহার করার জন্য আমরা মেনলি বন বিভাগের কাছে তালিকা চেয়েছি। তালিকা পেলে এবং আমরা তখন মানে দ্বৈততাটা পরিহার করা সম্ভব হবে। এটা কোঅর্ডিনেশনটা একটু বাড়াইলে আমার মনে হয় এটা সবাইকে চাল দেওয়ার এটা কোনো বাধা হবে না। এই মন্ত্রণালয়ের তরফ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আগামী বছর যেন তারা পায় সে ব্যাপারে অনেক দূর অগ্রগতি হয়েছে। সম্ভব একান্তই না হয় তাহলে কিন্তু আমরা আমাদের তরফ থেকে আলাদাভাবে তাদের সহায়তা দেওয়া যায় কিনা সে বিষয়টিও মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে। সুন্দরবনে জেলে প্রবেশে নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 31 আগস্ট। তানজিম আহমেদ, সময় সংবাদ। সন্তানের জন্ম নিবন্ধন করা নিয়ে জটিলতায় পড়েছেন বাল্যবিবাহ হওয়া বাবা মারা। এতে শিশুর 18 ধরনের সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সরকার বিভাগ বলছে অভিভাবকরা লিখিতভাবে প্রতিকার চাইলে বিষয়টি জন্ম মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষকে জানানো হবে। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। যশোর শহরের শঙ্করপুর এলাকার বাসিন্দা নূপুর তার শিশু সন্তানের জন্ম নিবন্ধন করতে বেশ কয়েকদিন ধরে যশোর পৌরসভায় ঘোরাফেরা করছেন। অনলাইনে আবেদন করলেও সফটওয়্যারে তার আবেদন গ্রহণ হচ্ছে না। বলা হচ্ছে শিশুর মায়ের বয়স 18 বছরের কম। আমার জন্মসাল 8 সাল ছিল, এই কারণে আমার মেয়ের জন্ম নিবন্ধন হচ্ছিল না। যদি কোনো ব্যক্তির পরিপূর্ণ বয়স না হয় তাহলে আমাদের সার্ভারে যখন আবেদন করতে যাই আবেদনই সেখানে নেয় না। জন্ম নিবন্ধন না করলে টিকাটা দিতে পারতেছে না, তারপরে যে টাইফয়েডের একটা রেজিস্ট্রেশন চলতেছে সেটা রেজিস্ট্রেশন করতে পারতেছে না। শুধু নূপুরের সন্তান নয়, জেলার 18 বছরের কম বয়সী মায়ের কোনো শিশু সন্তান জন্ম নিবন্ধন করতে পারছে না। এমনকি বাবার বয়স 21 বছরের কম হলেও জন্ম নিবন্ধন করা যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন বাল্যবিবাহের জন্যই সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। এতে শিশুর 18 ধরনের সরকারি সেবা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সমস্যা সমাধানে বিবাহ রেজিস্ট্রেশন অনলাইনে করার তাগিদ দিয়েছেন বিবাহ রেজিস্ট্রাররা। অনলাইন বিবাহ রেজিস্ট্রেশন যে কার্যক্রম সরকার হাতে নিয়েছে এটা দ্রুত বাস্তবায়ন হওয়া দরকার। অসাধু কাজীরা যারা এগুলো করতেছে তারা কিন্তু এগুলো আর করতে পারবে না। অনলাইন হয়ে গেলে তখন মানুষ কিন্তু উপকারভোগী হবে, এই মানুষের ভোগান্তি কমে যাবে। স্থানীয় সরকার বিভাগ বলছে অভিভাবকরা লিখিতভাবে প্রতিকার চাইলে বিষয়টি জন্ম মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষকে জানানো হবে। পিতামাতা তার সন্তানের জন্ম নিবন্ধনের ক্ষেত্রে এরকম বয়স কম হওয়ার কারণে যদি কোনো সমস্যা পড়ে তাহলে তারা আবেদন করলে সেই আবেদনটি আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর অর্থাৎ জন্ম নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয় বরাবর আমরা সেটি প্রেরণ করব। 2010 সাল থেকে অনলাইনে জন্ম নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। শিশুর জন্মের 45 দিনের মধ্যেই তার জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। সময় সংবাদ, যশোর। রংপুরের পীরগাছা উপজেলার গবাদি পশু থেকে মানুষের মধ্যে সংক্রমিত হচ্ছে অজানা রোগ। তবে উপসর্গ অ্যানথ্রাক্সের সঙ্গে মিলে গেলেও নির্বিকার প্রাণী সম্পদ অধিদপ্তর। অন্যদিকে সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর আক্রান্তদের তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য বিভাগ। শাকিল মাহমুদের ছবিতে আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। রংপুরের পীরগাছা উপজেলার গ্রামে গ্রামে এখন হাহাকার। অজানা রোগে একের পর এক গবাদি পশু মরছে, আবার পশু থেকে সংক্রমিত হয়ে আক্রান্ত হচ্ছে মানুষও। উপসর্গ অ্যানথ্রাক্সের সঙ্গে মিললেও নিশ্চুপ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। জ্বর থেকে হঠাৎ 24 ঘন্টা পার হতো না, ওই অবস্থায়
গরুটা মারা যেত। মারা যাবে এদিকে নাড়াচাড়া করি আমি করাতে আমার যে সামান্য একটু ফুটকুনির মতো এখানে ঘামাসির মতো উঠে। গরু ছাড়া নিয়ে যাবেন 1-2-3 ঘন্টা পর একটু আসি দেখিয়ে শেষ, কোনো ভূমিকাই নাই। নতুন শেখে ওরাই ইনজেকশন ফিউজ করে, কিন্তু এনারা ফুস করে না ইনজেকশন। যদিও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান দীর্ঘদিন ধরে ভ্যাকসিন সংকটে এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লাম্পি স্কিন ডিজিজে এই পীরগাছা উপজেলায় কিন্তু বেশ গরু মারা গেছে, এটা আমি অকপটে স্বীকার করি। প্রায় 4 মাস আমরা কোনো ভ্যাকসিন পাইনি। এদিকে গেল মঙ্গলবার এমন ভয়াবহ সমস্যা নিয়ে সময় সংবাদের সংবাদ প্রচারের পর নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। এরই মধ্যে আক্রান্ত রোগীদের তথ্য সংগ্রহ শুরুর পাশাপাশি রোগটি নিয়ে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন উপসর্গ দেখে অ্যানথ্রাক্স মনে হলেও নমুনা পরীক্ষার পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে রোগটি সম্পর্কে। আক্রান্ত হওয়ার পরে ওই পশুর রক্ত বা লালা থেকে আমরা যারা নাড়াচাড়া করছি, রান্না করছি, যারা ওই জবাই করার কাজে নিয়োজিত তারাই আক্রান্ত হচ্ছে। গত 1.5 মাসে পীরগাছা উপজেলায় এই রোগে 2 শতাধিক মানুষ আক্রান্তের পাশাপাশি মারা গেছে কয়েক শত গবাদি পশু। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। জনবল সংকটে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাশাপাশি জরাজীর্ণ অবকাঠামোতে চলছে চিকিৎসা, এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। নতুন ভবন নির্মাণ ও পর্যাপ্ত জনবল নিয়োগের দাবি এলাকাবাসীর। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। হাসপাতালে রোগীর উপচে পড়া চাপ, তবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না চিকিৎসকের দেখা। বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 19 জন চিকিৎসক পদের মধ্যে 11 জন এখন পর্যন্ত যোগদানই করেননি। বাকি 8টি পদের মধ্যে 4টি পদ শূন্য রয়েছে। নার্স সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী সংকটও। অন্যদিকে জরাজীর্ণ ভবনে দেখা দিয়েছে বড় বড় ফাটল। বৃষ্টির পানির ছাদ ছুঁয়ে নষ্ট হচ্ছে বিভিন্ন যন্ত্র আসবাবপত্র, এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। আমি আসছি যে রোগের জন্য চিকিৎসা করার জন্য, সেই রোগী এখানে ডাক্তার নাই। এখানে তো কোনো চর্মরোগের ডাক্তার নেই। আমি 3 বার দেখাই গেছি, কিন্তু কোনো উপকার হয় না আমার। তা আমি যে খুলনা যাই দেখাবো এরকমের কোনো আমার আসলে সামর্থ্য নাই। বিল্ডিং দেখা জায়গায় জায়গায় ধসে পড়ে গেছে, এই আতঙ্ক নিয়ে আমরা ভয়তে এখানে ঢুকি। প্রায় 300 থেকে 350 রোগী হয়, কিন্তু ঠিক মতন সেবা এখানে পাচ্ছে না। এখানে কোনো এক্সরে মেশিনটাই আছে, কিন্তু আল্ট্রাসাউন্ড, ইসিজি এসব কোনো কিছু নাই। এদিকে স্বল্প জনবল দিয়ে রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের। 50,000 বিশিষ্ট হসপিটাল, তো সেই তুলনায় রোগী অনেক বেশি থাকে, 80-90 প্লাস থাকে। যে পরিমাণ রোগী, ডাক্তার মানে অন্য সবার রাউন্ড দিতে দিতে আসতে অনেক টাইম লাগে। বৃষ্টির সময় অধিক বৃষ্টি হলে, একটু ভারী বৃষ্টি হলে পানি পড়ে, ছাদ থেকে পানি চয়ে পড়ে, যার কারণে আমাদের কার্যক্রম ব্যাহত হয়। এখানে বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার না থাকায় বায়োকেমিস্ট্রির টেস্টগুলো আপাতত হচ্ছে না। আপাতত যা হচ্ছে তার মধ্যে ডেঙ্গু টেস্ট, টাইফয়েড, এছাড়া এএসও, সিআরপি, আরএ। বারবার জানানোর পরও ঊর্ধ্বতন মহল থেকে কোনো সমাধান আসেনি বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। 30 বেডের যে হাসপাতাল, এর স্ট্রাকচার এখন খুবই নাজুক অবস্থায় চলে এসেছে। বিল্ডিং থেকে যে কোনো সময় কোনো মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়ে গিয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে। পুরো একটা হাসপাতালের জন্য মাত্র আমার 2 জন সুইপার দিয়ে আমাকে চলতে হচ্ছে, একজন রেগুলার বেসিসে, একজন আউটসোর্সিংয়ে। তো সবকিছু মিলায়ে আমরা বেশ একটু চ্যালেঞ্জের মুখে আছি। 2011 সালে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যায় উন্নীত করা হয়। বর্তমানে হাসপাতাল দুটিতে 2 বিভাগ মিলিয়ে 5 শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নেন। সময় সংবাদ, বাগেরহাট। সম্ভাবনা থাকলেও নানা সীমাবদ্ধতায় দাঁড়াতে পারছে না খুলনা অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সমতাভিত্তিক উন্নয়ন নিশ্চিত করতে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সহজ ঋণ, প্রশিক্ষণ ও বাজার তৈরির দাবি উঠছে বারবার। অথচ কর্মসংস্থান তৈরির বড় সম্ভাবনা থাকলেও সরকারি সহায়তা না পেয়ে থমকে আছে এই শিল্পগুলো। যদিও বিসিক বলছে উদ্যোক্তাদের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ ও পরিকল্পনা। নিয়ামুল হোসেন কুচির ছবিতে আব্দুল আল মামুনের রুবেলের প্রতিবেদন। অধ্যাপনা থেকে অবসরের পর খুব অল্প পুঁজি নিয়ে খুলনার দৌলতপুরে বিভিন্ন পাটপণ্য তৈরির কারখানা গড়ার স্বপ্ন বুনছিলেন সাকেরা বানু। নিজে প্রশিক্ষণ নিয়ে এই কাজে প্রশিক্ষিত করেছেন অনেক নারীকেও। তবে নানা সংকটে বড় করতে পারেননি তার বিনিয়োগ। ঘরোয়া পরিবেশে পাটের তৈরি ব্যাগ, কার্পেট, হ্যান্ডিক্রাফটস, গয়নাসহ নানা সামগ্রী তৈরি করে বাজারজাত করছেন তিনি। অনেক বেশি সরকার থেকে সহযোগিতা পাওয়া দরকার। দীর্ঘ অনেক বছর ধরে আমি নক করেই যাচ্ছি, কিন্তু সেই আমার মনে হয় দরজা এখনো আমি সেইভাবে খোলাতে পারিনি।
খুলনা নগর ও আশেপাশের উপজেলায় গড়ে উঠছে এমন ছোট ছোট নানা শিল্প। কেউ কাঠ দিয়ে তৈরি করছেন প্লেট, বাটি, রুটি মেকার, কেউ করছেন ব্যাগের উপর নকশা, হাতের নিপুণ কারুকার্যে তৈরি করছেন জামা, ওড়না, বুটিক, থ্রি পিস, প্লাস্টিকের স্যানিটারি সামগ্রী তৈরি হচ্ছে ছোট কারখানায়। বেতের তৈরি চেয়ার টেবিলেও স্বাবলম্বী হতে স্বপ্ন দেখছেন অনেকে। তবে সহজ শর্তে ব্যাংক ঋণ না পাওয়ায় এসব শিল্পে বাড়ছে না বিনিয়োগ। একটা আইটেমের পিছনে দেখা যায় 50,000 টাকা বিনিয়োগ করতে হয়, তো আমার পক্ষে তো এটা সম্ভব হয় না। বড় করতে গেলেই টাকার দরকার, কিন্তু আমাকে তো অর্ডার ভাতি কম, ব্যবসা কম, মানে মাল চলে কম। একটা নির্দিষ্ট জায়গা দিত, তাহলে সেইখানে অন্য আরও অনেক প্রতিষ্ঠান একসাথে বা পাশাপাশি করা যেত। আর্থিক সহযোগিতা করত তাহলে অবশ্য ভালো হতো, আরও কারখানাটা বড় হইতো। উপযুক্ত সেল করার জায়গা পাচ্ছি না, যেটা পাচ্ছি সেটা হচ্ছে খুব ব্যয়বহুল হয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের জন্য শিল্প পরিবেশ তৈরি করা গেলে বাড়বে কর্মসংস্থান, যা এ অঞ্চলের অর্থনীতিতেও ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্ট নেতারা। সরকারের দৃষ্টি এবং সরকারের বাজেট পলিসি সব একটু ভিন্ন হওয়া উচিত, যাতে এই অঞ্চলের লোকগুলো ওই সুযোগ সুবিধাগুলো বাড়তিভাবে পেয়ে তারা স্বাবলম্বী হয় এবং তারা দাঁড়াতে পারে। আর উদ্যোক্তাদের নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি ব্যাংক ঋণে সহায়তা করে বলে দাবি বিসিকের। পণ্যের প্রচার ও নির্ধারিত স্থানের জন্য নতুন পরিকল্পনা গ্রহণেরও কথা জানায় তারা। কর্তৃপক্ষকে প্রস্তাব রেখেছি যাতে খুলনা বিভাগে একটি এরকম প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। বিশেষ বিশেষ ট্রেডে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সেই শিল্পে তাদেরকে সম্পৃক্ত করা এবং পরবর্তীতে ওই একইভাবে আর্থিক সহযোগিতা এবং আরও অধিকতর প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। খুলনা বিসিকে 5 শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের শিল্প নিবন্ধন রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছেন ডিলাররা, এমন দাবি করেছেন ভোগান্তি শিকার চুয়াডাঙ্গার কৃষকরা। আবাদি জমির পরিমাণ যাই হোক না কেন, কোনো কৃষককে 25 কেজির বেশি সার দেয়া হচ্ছে না বলে অভিযোগ তাদের। তবে দাম বেশি দিলেই মিলছে বস্তা বস্তা সার। রয়েছে বীজের দাম বেশি নেওয়ারও অভিযোগ, যদিও কৃষি বিভাগ বলছে সারের কোনো সংকট নেই। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবিতে রিপোর্ট। আমন ধান, কপি, ধনেপাতা, কলাই, কলা পেঁপে, গ্রীষ্মকালীন সবজি, ফলসহ বিভিন্ন ধরনের ফসল চাষে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার কৃষকরা। ভালো ফলনের আশা করলেও পর্যাপ্ত সার না পাওয়ায় বাড়ছে তাদের লোকসানের শঙ্কা। কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে চাহিদা মতো সার পাচ্ছেন না তারা। তবে নির্ধারিত মূল্যের চেয়ে বস্তায় 150 থেকে 300 টাকা বেশি গুনলেই চাওয়া মতো সার বিক্রি করছেন ডিলাররা। সারের অভাবে চাষ করতে পারছি না, তো আমরা যখন নিতে যাচ্ছি আইডেন্টি কার্ড দিয়ে আপনার 25 কেজির বেশি দিচ্ছে না। 25 কেজি সার দিয়ে আমার 40 বিঘা ভূমি কপি আমি কিভাবে প্রোডাকশন করব? আমরা 2200 টাকা করি সুরাই মার্কেট থেকে ড্যাপ কিনতে হচ্ছে আমাদের। ডিলারের কাছ গেলি পরে আমরা তো সার পাই না। আমার চাষ 10 বিঘা, আমি 25 কেজি সার নিয়ে আমি কি করব? সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই নির্ধারিত মূল্যে বিক্রি করছি। সারের অতিরিক্ত মূল্যের যে দাবি করা হচ্ছে বা চাষিদের যে অভিযোগ, এগুলা পুরোপুরি সত্য না। কৃষি বিভাগের তথ্য, জেলায় ইউরিয়া এবার 4411 মেট্রিক টন, টিএসপি 521 মেট্রিক টন, ডিএপি 1383 মেট্রিক টন ও এমওপি 1528 মেট্রিক টন সার মজুত রয়েছে। কৃষকদের কাছে বেশি দামে সার বিক্রির অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কৃষক ভাইরা যেন এই সমস্ত সমস্যার যদি সম্মুখীন হন, সেক্ষেত্রে অন্ততপক্ষে উপজেলা কৃষি অফিসে যেটা একটু যোগাযোগ করেন। আমরা আশা করি কৃষকের এই সমস্যা আমরা দ্রুততম সময়ের মধ্যেই সমাধান করে দিতে পারবো, কারণ আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সার রয়েছে। এমন যদি কেউ ব্যবসা করে দাম বেশি নেয়, সেক্ষেত্রে উনি যদি প্রপার ডকুমেন্টসটা আমাদেরকে দিতে পারে, আমরা আইনগত ব্যবস্থা নেব। চুয়াডাঙ্গা জেলায় বিসিআইসি 48টি ও বিএডিসির 108 জন ডিলার সার বিক্রি করেন। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। খসে পড়ছে পলেস্তারা, দেখা দিয়েছে ফাটল। কুষ্টিয়ায় ঝুঁকিপূর্ণ সরকারি ভবন দখলে নিয়ে বসবাস করছেন নিম্ন আয়ের মানুষজন। ভবনগুলো ভেঙে ফেলার পাশাপাশি বসবাসকারীদের সরিয়ে নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। বাবুল হোসেনের ক্যামেরায় এসএম রাশেদের রিপোর্ট। 1863 সালে কুষ্টিয়া মহকুমা হয়। 1947 সালে দেশভাগের ফলে নদিয়া জেলা ভেঙে হয় কুষ্টিয়া জেলা।
ব্রিটিশ আমল থেকে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে এই জেলায়। নিজেদের প্রয়োজনে নানা পাকা স্থাপনা গড়ে তোলেন ব্যবসায়ীরা। ব্যবসা বাণিজ্য ও প্রশাসনিক কারণে 1908 সাল থেকে জেলায় অনেক পাকা স্থাপনা নির্মিত হয়। এসব পাকা স্থাপনা এখন জরাজীর্ণ, খসে পড়েছে পলেস্তারা, দেখা দিয়েছে ফাটল। জীবনের ঝুঁকি নিয়ে দখল করে এসব ভবনে বসবাস করছেন নিম্ন আয়ের অনেক পরিবার। মানবেতর জীবনযাপন করছি। বর্ষার সময় বিল্ডিংয়ের ফ্লোরে পানি হয়ে যায়, চারিপাশে পানি হয়ে যায়। পরিত্যক্ত বিল্ডিং দিয়ে যে পলেস্তারা পড়ে, বিছনাপত্র নষ্ট হয়, জীবনের ঝুঁকি আছে। পুনর্বাসনের আওতা নিয়ে এসে এদের একটা বাঁচার ব্যবস্থা করে দিতে হয়। 5 তলা 7 তলা 10 তলা বিল্ডিং হয়, তাও এই এলাকায় অনেক উন্নতি হবে। সরকার কাছে আকুল আবেদন করে এই বাসাগুলো ভেঙে নতুন করে বিল্ডিং করে আমাদের বাঁচার সুযোগ করে দেয়। কমিটির মাধ্যমে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভেঙে ফেলা হবে বলে জানান জেলা প্রশাসক। যেখানে দেখব যে বসবাস করার কোনো পরিবেশ নেই, সেখানে আমরা যারা যদি কেউ থেকে থাকে তাদেরকে আমরা সেখান থেকে চলে যেতে বলবো। এই কমিটির কার্যক্রমের আওতায় আমরা এই ঝুঁকিপূর্ণ ভবনগুলো অচিরেই নিলামের মাধ্যমে বিক্রয় করে তারপরে এগুলো কন্ডেম বিল্ডিংগুলো আমরা ভেঙে ফেলবো। জেলা প্রশাসনের রাজস্ব শাখার তথ্য মতে জেলায় প্রায় 350টি ঝুঁকিপূর্ণ সরকারি ভবন রয়েছে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। মধুমতি ও নবগঙ্গার কবলে বিলীন হচ্ছে নড়াইলের অন্তত 70টি গ্রাম। ভাঙন মোকাবেলায় জরুরি জিও ব্যাগ ডাম্পিং করা হলেও ভাঙন থেমে নেই। এতে দিশেহারা নদী তীরের মানুষজন। স্থায়ী সমাধান হিসেবে টেকসই বাঁধ নির্মাণের দাবি তাদের। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ 13 কিলোমিটার এলাকা চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণে ডিপিপি মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। সজীব রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। নিজেদের ভিটেমাটি হারিয়ে পাগল প্রায় খুকি আঞ্জুমানারা। তাদের সামনে সন্তানদের নিয়ে এক অনিশ্চিত জীবন। একই অবস্থা নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতি পাড়ের অন্তত 45টি গ্রামের লাখো মানুষের। চলতি বছরের শুরুতে শীত মৌসুম থেকে শুরু হয় মধুমতির ভাঙন। গত 1.5 মাসে এর তীব্রতা বাড়ে। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এতে দিশেহারা নদী তীরের মানুষ। আমাদের ঘর বাড়ি সবই তো জমিতে নদীতে চলে গেছে। গ্রামের মানুষ এখন দিশেহারা হয়ে গেছে, কোথায় থাকবে কেউ বুঝতেই পারতেছে না। 2বার বাড়ি ভাঙছে, 2বার সরাইছে। হাঁসের খামার ছিল, এই সবজি খাত ছিল, আমি প্রতিবন্ধী মানুষ, এগুলো করে খেতাম, এটাও চলে গেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে লোহাগড়া উপজেলায় মধুমতির ভাঙনের কবলে রয়েছে 45টি গ্রাম, আর কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীর ভাঙনের কবলে রয়েছে অন্তত 25টি গ্রাম। জরুরি ভাঙন মোকাবিলায় জিও ব্যাগ ডাম্পিং করা হলেও ভাঙন থেমে নেই। এজন্য একটি টেকসই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। 2 পাশে ভাঙে আবার জিও ব্যাগ দিয়ে একবারে বিলীন হয়ে যায়। এক অংশ চলে গেছে, সেই ক্ষেত্রে আমাদের আসলে একটা স্থায়ী বাঁধ দরকার। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ 13 কিলোমিটার এলাকা চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণে ডিপিপি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। প্রস্তাবনা প্রেরণ করেছে এবং সেই প্রস্তাবনার আলোকে আমাদের গড়াই নদীর 2 পাড়ে একটা ফিজিবিলিটি স্টাডি চলমান আছে। ফিজিবিলিটি স্টাডি শেষে আমরা স্থায়ী বাঁধের জন্য কার্যক্রম গ্রহণ করব। 166 কিলোমিটার দীর্ঘ মধুমতি নদীর প্রায় 80 কিলোমিটার ও 200 কিলোমিটার দীর্ঘ নবগঙ্গার প্রায় 42 কিলোমিটার অংশ নড়াইলের উপর দিয়ে বয়ে গেছে। সময় সংবাদ, নড়াইল। দেখে নেব আজকে এখনকার বাতাসের মানসূচক। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখন বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 70, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 53, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 90। রাজশাহী বিভাগে বায়ুমান 67, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 95। সিলেট বিভাগে বায়ুর মান 39, এটি ভালো, বাতাসের আর্দ্রতা 92। খুলনা বিভাগের বায়ুমান 68, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 92। বরিশাল বিভাগে বায়ুর মান 54, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 88। রংপুর বিভাগের বায়ুমান 65, যেটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 92। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 57, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 92। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 39 আর সবচেয়ে খারাপ ঢাকা 70। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি স্কুলের গির্জায় ভয়াবহ বন্দুক হামলায় 2 শিশু নিহত হয়েছে।
আহত হয়েছেন আরও অন্তত 17 জন। পরে ঘটনাস্থল থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়। হামলার কারণ জানতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ভয়াবহ এই বন্দুক হামলার ঘটনার গভীর শোক জানিয়ে সব সরকারি ভবনের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার সকালে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের একটি স্কুলের গির্জায় প্রার্থনা চলছিল। এ সময় ভবনের বাইরে থেকে গুলি চালায় এক বন্দুকধারী। মুহূর্তেই গুলিবিদ্ধ হয় শিশুসহ প্রার্থনায় অংশ নেয়া বেশ কয়েকজন। তাদের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ যায় কয়েকজনের। খবর পেয়ে সেখানে পৌঁছায় পুলিশ। তারা জানায় হামলাকারীর গুলিতে আহতদের বেশিরভাগই শিশু। গুরুতর অবস্থায় থাকা কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তল্লাশির পর হামলাকারীর মরদেহ গির্জার পেছন থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বন্দুক হামলা চালানোর পরই সে আত্মহত্যা করেছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত করছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ বলছে হামলাকারী তরুণ বয়সী। অতীতে এ ধরনের অপরাধের সঙ্গে সে যুক্ত ছিল না। এই হামলার পেছনে তার উদ্দেশ্য সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানা যায়। ভয়াবহ এই বন্দুক হামলার ঘটনায় গভীর শোক জানিয়ে সব সরকারি ভবনের পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া এই ঘটনায় শোক জানিয়েছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ও মিনিয়াপোলিসের মেয়র জেকব ফ্রে। মিনেসোটার এই হামলা মার্কিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলতি বছর এরই মধ্যে যুক্তরাষ্ট্রের স্কুলে 140টির বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন শিশুদের ওপর সুপরিকল্পিত সহিংসতা এ ধরনের পরিস্থিতিকে আরও তীব্র উদ্বেগের বিষয় করে তুলেছে। শিক্ষার্থীরা স্কুল ও গির্জায় নিরাপদে থাকার মৌলিক নিশ্চয়তা পাওয়ার কথা থাকলেও বারবার এমন ঘটনা সেই নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। জার্মানিতে আশঙ্কাজনকভাবে বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা। গেল কয়েক মাসে একের পর এক তরুণ প্রাণের এমন অকাল মৃত্যুতে শোকাহত সহপাঠী ও প্রবাসীরা। কেন এই সম্ভাবনাময় শিক্ষার্থীরা বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ? জার্মানি থেকে আরও জানাচ্ছেন বিটু বড়ুয়া। উচ্চশিক্ষা, গবেষণা কিংবা পড়াশোনা শেষে কেরিয়ার গড়ার অন্যতম গন্তব্য জার্মানি। বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য আর আধুনিক জীবনের আকর্ষণে দেশটিকে বেছে নিচ্ছেন হাজারো বাংলাদেশি শিক্ষার্থী। কিন্তু গেল কয়েক মাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়েকটি আত্মহত্যার ঘটনায় হতবাক প্রবাসীরা। সিলেটের মৌলভীবাজারের সন্তান সুলতান মারুফ আহমেদ পড়তে এসেছিলেন ডার্মস্টাড বিশ্ববিদ্যালয়ে। মার্চের 12 তারিখ তার লাশ উদ্ধার করে পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় তিনি আত্মহত্যা করেছেন, তবে কারণ আজও অজানা। জুনের 6 তারিখ বার্লিনে উদ্ধার করা হয় মোহাম্মদ ইফতেকার হোসেন মিয়া প্রথমের মরদেহ। নোয়াখালীর এই তরুণ পড়তেন ব্রান্ডেনবুর্গের টেকনিক্যাল হাই স্কুল ভিলডাউতে। তার এক মাস পরেই জুলাইয়ের 6 তারিখে আত্মহত্যা করেন ফেনীর দাগনভূঞার ASM নুরুজ্জাফা তামিম। হাম লিপস্টাড বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রের মৃত্যুতে হতবাক প্রবাসী বাংলাদেশিরা। সহপাঠীরা বলছেন জার্মানিতে এসে খণ্ডকালীন কাজের সুযোগ না পাওয়া, পারিবারিক চাপ, আর্থিক সংকট ও একাকিত্বই এসব অপমৃত্যুর বড় কারণ। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আসে, তাদের একটা টাকার একটা চাপ থাকে, 13,000 ইউরোর একটা চাপ থাকে বছরে। তার ভিতরে আবার ব্লক আছে, 12,000 ইউরো একটা ব্লক আছে। জব খুব ভালোভাবে খুঁজে পাই না, এবং যেই টাকাটা আমরা নিয়ে আসি ওইটাও খুব কষ্ট হয়ে যায় চলাফেরা করতে। সেই জন্য মানসিক আমরা অনেকেই চাপে থাকি। এখানে স্টুডেন্টরা আসার পরে যে সমস্যাটা সবচেয়ে বেশি সম্মুখীন হয় সেটা হচ্ছে ভাষার জটিলতা। এমন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কমিউনিটি নেতারা। প্রয়োজনে শিক্ষার্থীদের মানসিক সাপোর্ট দেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়। বাংলাদেশি যারা শিক্ষার্থী এখানে বার্লিনে জার্মানি অবস্থান করছেন, তাদের যদি কোনো সমস্যা হয় চাকরি ব্যাপারে, কাগজপত্রের ব্যাপারে, আমরা সর্বদাই সাহায্য সহযোগিতা করে থাকি। এর আগেও জার্মানির বার্লিনে বাংলাদেশি এক তরুণী নর্দার্ন ওয়েস্টফালেনের ছোট্ট শহর মিন্ডেনে বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। মনোবিজ্ঞানীদের মতে প্রত্যাশা আর বাস্তবতার ফারাক মানসিক চাপে বেছে নেয় আত্মহননের পথ। সময় মতো কাউন্সেলিং পেলে হয়তো ফিরিয়ে আনা যেত স্বাভাবিক জীবন। গত 3 মাসে জার্মানিতে কমপক্ষে 3 জন বাংলাদেশি শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছে, যেটি নিঃসন্দেহে উদ্বেগজনক। এ ধরনের হৃদয় বিদারক ঘটনা এড়াতে শিক্ষার্থীর পরিবারের পাশাপাশি জার্মানিতে যে বাংলাদেশি কমিউনিটি রয়েছে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান এদেশের সর্বস্তরের প্রবাসীদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। অল্প সময়ে ক্রিকেটাঙ্গনে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের।
তাকে দীর্ঘমেয়াদে বোর্ডের দায়িত্ব দেখতে চান অনেকেই। বুলবুলের বেশ কিছু উদ্যোগকে প্রশংসনীয় বলছেন ইমরুল কায়েস। এদিকে বিসিবি নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হিসেবে তামিম ইকবালের অংশগ্রহণের গুঞ্জনকেও ইতিবাচকভাবে দেখছেন তার এক সময়কার ওপেনিং পার্টনার ইমরুল। তিনি আরও বলেন, ক্রিকেট বোর্ডে বেশিরভাগ লোকেই আখের গোছাতে যায়। দেশের ক্রিকেটের স্বার্থে বিসিবির চেয়ারে দরকার ভালো একজন মানুষ। যে রসদগুলো লাগে আমার নাই এবং আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছিলাম, তারা যদি আমাকে কন্টিনিউ করে থাকবো। নাজমুল হাসান পাপন যুগের অবসানের পর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে এসেছিলেন ফারুক আহমেদ। তবে নানা বিতর্ক সঙ্গী করে বিদায় নিতে হয়েছে তাকে। কিন্তু অল্প দিনে আমিনুল ইসলাম বুলবুলের একটা ইতিবাচক ইমেজ তৈরি হয়েছে। নতুন করে আশার সঞ্চার হয়েছে ক্রিকেট আঙ্গনে। যে কোনো উপায়ে বিসিবি সভাপতি হিসেবে দীর্ঘমেয়াদে বুলবুলকে চাইছেন অনেকেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে যেরকম আমেজ তৈরি হয়, পৃথিবীর ওয়ার্ল্ড ক্রিকেটে এত আমেজ কোথাও হয় না। সবাই এখানে আসে নিজেদের ফেমটা এবং নিজেদের পজিশনটাকে দেখানোর জন্য। যদি দেশের সত্যিকারের উন্নয়নের জন্য চাই, ক্রিকেট উন্নয়নের জন্য চাই, তাহলে ভালো মানুষকে বসানো উচিত। বুলবুল ভাইয়ের প্ল্যানিং বলেন, বুলবুল ভাইয়ের চিন্তাভাবনা, আমরা এর আগে এরকম কোনো মানুষকে দেখি নাই। বুলবুল ভাই আমার মনে হয় যে নির্বাচন করার মতো মানুষ না। এখন যদি এনএসসি থেকে তাকে ওনাকে সিলেক্ট করে, দেশের ক্রিকেটের জন্য ভালো। 10 থেকে 12টা দেশের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছে, ক্রিকেট গ্রো করেছে, ওনার ওই প্রপার প্ল্যানটা আছে, এক্সপিরিয়েন্সও আছে। যদি 4-5 বছর একটা সময় পাই, একটা দেশের ক্রিকেট কালচার উনি তৈরি করে দেবে। ক্রিকেট ডেভেলপমেন্টের জন্য যদি মনে হয় যে আমিনুল ইসলাম বুলবুল ভাই বেটার, তাহলে আমরা কেন এটা নিয়ে এত আমাদের সবার এত প্রবলেম? এটার জন্য যে ন্যাশনাল নির্বাচন বা বিসিবির নির্বাচন হতেই হবে, নট নেসেসারি। আমার কাছে মনে হয় আমরা কিভাবে বুলবুল ভাইকে রাখতে পারি, এটা মেন ইম্পর্টেন্স। ক্রিকেট বোর্ড নির্বাচনের ময়দানে উঠছে তামিম ইকবালের নামও। বিসিবি সভাপতি পদে বুলবুল তামিম, সাবেক এই দুই অধিনায়কের সম্ভাব্য লড়াইয়ের খবর বাড়তি মাত্রা যোগ করছে। তামিমের এক্সপিরিয়েন্সের দিক থেকে বলবো নাই, মানে সাংগঠনিক দিকে। বাট আপনি যদি তামিমের ইন্টারন্যাশনাল ব্যাকগ্রাউন্ড বলেন, ওর ইন্টারন্যাশনাল মডার্ন ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য যেসব প্ল্যান, ওয়ার্ল্ড ক্রিকেটে ওর গ্রহণযোগ্যতা, সব কিছু চিন্তা করেন, অবভিয়াসলি তামিম মোর ক্যাপেবল একজন ক্যান্ডিডেট। যদিও একটা বিষয় নিয়ে সংশয় থেকে যায়। অক্টোবরের মধ্যে বিসিবি নির্বাচন হলে জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে বোর্ডকে। তাই ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই আবার ন্যাশনাল ইলেকশনের পর ক্রিকেট বোর্ড নির্বাচনের পক্ষে। তার আগ পর্যন্ত অ্যাডহক কমিটি দিয়ে বিসিবি পরিচালনাকেই বেশি যৌক্তিক মনে করছেন তারা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নেপালের বিপক্ষে 4-1 গোলে জিতলেও অনূর্ধ্ব-17 দলের পারফরমেন্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন হেড কোচ মাহবুবুর রহমান লিটু। দলে এখনও উন্নতির জায়গা দেখছেন তিনি। বিশেষ করে ডিফেন্সে আরও ভালো করার সুযোগ রয়েছে বলে জানান নারী দলের কোচ। মেয়েরা খেলার চেষ্টা করেছে, তারপরও আমি বলবো যে কিছু মিস্টেক ছিল। তো মিস্টেক হলো খেলার একটা পার্ট। আলহামদুলিল্লাহ আজকে আমরা 4-1 গোলে জিতেছি। গোলটা ক্লিন শিটে হলে আরো ভালো হতো, গোলটা ভালো খাইনি। তো আমার মনে হয় যে এখনো আরো আমাদের সামনে সময় আছে। তো ম্যাচ বাই ম্যাচ আমরা চেষ্টা করব যে ভুল ত্রুটিগুলি নেক্সট যেন না হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এই ডাইভারশনটা দেওয়ার আমি কোনো মানি বুঝি না। একটা মুমূর্ষু রোগী নিয়ে যদি আপনি এখানে দাঁড়ান, এই লোক কি আপনি বাঁচাইতে পারবেন? ঢাকার যানজট কমাতে সড়কে 69টি নতুন ডাইভারশন। ঘুরতি পথে গন্তব্যে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা যত্রতত্র পার্কিং আর রিকশা চলাচল নিয়ন্ত্রণে এলে মিলবে সুফল বলছে ডিএমপি। প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচি বিকেল পর্যন্ত স্থগিত। জনদুর্ভোগ এড়াতে ব্লকেট না করার সিদ্ধান্ত। আজ সব পক্ষের সঙ্গে ফের আলোচনায় বসবে সরকার। এবং আজ জাতীয় নির্বাচনের রোড ম্যাপ দেবে ইসি। 5 অঞ্চলের খসড়ার সীমানা নির্ধারণ নিয়ে শুনানি শেষ। শিগগিরই পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত। এ ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।